নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর্টেলিজিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসলাম 7 এবং 8 জানুয়ারি 2024-এর সিলেক্টেড ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলি, যেগুলো তোমাদের কম্পিটিটিভ এক্সাম বা জব এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। 16টা কোশ্চেন আজকে এনেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে। প্রথম কোশ্চেনটা, হোয়ার উইল এশিয়াস লার্জেস্ট এয়ার শো এরো ইন্ডিয়া 2025 বি হেল্ড? এশিয়ার বৃহত্তম এয়ার শো এরো ইন্ডিয়া 2025 কোথায় অনুষ্ঠিত হবে? আনসারটা হবে বেঙ্গালুরুতে। কবে থেকে কবে পর্যন্ত হবে? 10 থেকে 14 ফেব্রুয়ারি 2025-এ অনুষ্ঠিত হবে, আগামী মাসে। ঠিক আছে, আর কোথায় হবে অনুষ্ঠানটা? এয়ার ফোর্স স্টেশন ইয়েলাঙ্কা ইন বেঙ্গালুরু, কর্ণাটকা। ঠিক আছে, যদি স্পেসিফিক জায়গাটা জিজ্ঞেস করে তাহলে তোমরা এখান থেকে আনসারটা করতে পারবে। এখান থেকে বাকি ডিটেলসে দেখে নেবে। আর এই যে এয়ার শোটা হতে যাচ্ছে, তার কে কে কোন ডিপার্টমেন্ট আয়োজন করেছে এখান থেকে দেখতে পারো। আর এই আয়োজনের এরো ইন্ডিয়া 2025-এর যে থিম হবে, দ্য রানওয়ে টু এ বিলিয়ন অপরচুনিটিস। ঠিক আছে, যদি থিম জিজ্ঞেস করে তোমরা আনসার করতে পারবে। নেক্সট কোশ্চেন, HMPV ডিটেক্টেড ইন 2 ইনফ্যান্ট ইন বেঙ্গালুরু। HMPV ইজ এ, বেঙ্গালুরুতে 2টি শিশুর মধ্যে HMPV ভাইরাস শনাক্ত হয়েছে, যেটা আমি আগের কারেন্ট অ্যাফেয়ার্সও করেছিলাম। তার আরেকটা কোশ্চেন তোমাদের জন্য আনলাম, ইম্পর্টেন্ট বলে তাই আনলাম। HMPV হলো একটি কি রকমের ভাইরাস বা কি রকমের ইনফেকশন? আনসারটা হবে এরকম কোশ্চেন কিন্তু করতে পারে, সেই কারণে আজকে তোমাদের জন্য সেকেন্ড টাইম কোশ্চেনটা আবার করলাম। সেটা হচ্ছে অপশান বি, রেসপিরেটরি ভাইরাস। এটা শ্বাস সংক্রান্ত ভাইরাস, শ্বাস প্রশ্বাস সংক্রান্ত। ঠিক আছে, প্রায় সিমিলার টু করোনা ভাইরাসের মধ্যেই। ঠিক আছে, লাংসে যদি চলে যায় তাহলে শ্বাস প্রশ্বাসজনিত সমস্যা হবে, এখান থেকে তোমরা দেখতে পারো। ঠিক আছে, আর যদি কোন সিজনে এই ভাইরাসটার আক্রমণ হতে পারে জিজ্ঞেস করে তাহলে উইন্টার এবং আর্লি স্প্রিং। ঠিক আছে, বসন্ত ঋতুতে, শীত এবং বসন্তকালে এই ভাইরাসের প্রাদুর্ভাবটা বেশি হতে পারে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, হুইচ কান্ট্রি হ্যাজ অফিসিয়ালি বিকাম এ ফুল মেম্বার অফ দ্য ব্রিক্স? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হতে পারে, কারণ ব্রিক্স একটা ইম্পর্টেন্ট ইনস্টিটিউশন। ঠিক আছে, বর্তমানে তো সেই ব্রিক্সের সদস্য কোন দেশকে বানানো হয়েছে রিসেন্টলি? আনসারটা হবে ইন্দোনেশিয়াকে। নতুন সদস্য হয়েছে ব্রিক্সের 10 নম্বর সদস্য ইন্দোনেশিয়া, ব্রাজিলের প্রেসিডেন্সির অধীনে। বর্তমানে যদি জিজ্ঞেস করা হয় বর্তমানে ব্রিক্স ইনস্টিটিউশনের বর্তমান প্রেসিডেন্ট কান্ট্রি কোন কান্ট্রি, তাহলে বর্তমান প্রেসিডেন্ট কান্ট্রি হচ্ছে ব্রাজিল। ব্রাজিলের সভাপতিত্বে প্রেসিডেন্সির অধীনে ইন্দোনেশিয়াকে 10 নম্বর কান্ট্রি হিসাবে যুক্ত করা হয়েছে ব্রিক্সে। এর আগে ব্রিক্সে 9টা কান্ট্রি ছিল। যদি কততম কান্ট্রি হিসেবে জয়েন করে জিজ্ঞেস করে তাহলে 10 নম্বর কান্ট্রি হিসেবে। তোমরা এখান থেকে ব্রিক্সে কতটা দেশ আছে দেখতে পারো। ঠিক আছে, নেক্সট কোশ্চেনটা, এ স্ট্রং আর্থকুয়েক অফ 7.1 ম্যাগনিটিউডস শক দ্য মাউন্টেনাস রিজিয়ন ইন ওয়েস্টার্ন চায়না নিয়ার নেপাল। দ্য ইপিসেন্টার ওয়াজ লোকেটেড বিটুইন ড্যাশ 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 অ্যান্ড ড্যাশ ড্যাশ ড্যাশ। নেপালের কাছে এবং পশ্চিম চীনের পার্বত্য অঞ্চলে একটা 7.1 মাত্রার একটা শক্তিশালী ভূমিকম্প ক্যাপে উঠেছে, যার উপকেন্দ্রটি কোথায় জিজ্ঞেস করা হয়েছে? ড্যাশ 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 মধ্যে অবস্থিত। এর উপকেন্দ্রটা হচ্ছে ইন্ডিয়া এবং ইউরেশিয়া। এখান থেকে তোমরা উপকেন্দ্রটা হচ্ছে, যদি একদম এক্স্যাক্ট জায়গাটা জিজ্ঞেস করা হয় তাহলে সেটা হচ্ছে টিংরি কাউন্টিতে, যেটা তিব্বতে অবস্থিত। তিব্বতের টিংরি কাউন্টি, ইংলিশ নামটাও দিয়ে দিয়েছি তোমার জন্য, টিংরি কাউন্টিতে। আর যদি প্লেট জিজ্ঞেস করে তাহলে যে ভারতীয় উপমহাদেশ যে প্লেট আছে, ভারত এবং ইউরেশিয়া প্লেট যেটা আছে, টেকটনিক প্লেটস, যেগুলির মধ্যে ক্রমাগত ঘর্ষণ চলছে, এরই ফলস্বরূপ এই ভূমিকম্পটা হয়েছে। আগামী দিনে আমাদের উত্তর পূর্ব ভারতে কিন্তু হতে পারে। ঠিক আছে, আমাদের উত্তর পূর্ব ভারত নর্থ মানে আর্থকোয়েক কত নম্বর জোনে আছে তোমাদের জন্য কোশ্চেনটা রাখলাম, কমেন্ট সেকশনে বলে যাবে। কোশ্চেন কিন্তু হতে পারে ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট। 5 নম্বর, হো ওন দ্য আন্ডার 17 গার্লস সিঙ্গেল টাইটেল এট ব্রিটিশ জুনিয়র ওপেন ইন ইংল্যান্ড ইন স্কোয়াশ। স্কোয়াশ খেলায় ইংল্যান্ডে ব্রিটিশ জুনিয়র ওপেন অনূর্ধ্ব-17 গার্লস ক্যাটাগরিতে কে একক শিরোপা জিতেছে? সিঙ্গেল টাইটেল কে জিতেছে আন্ডার 17 গার্ল ক্যাটাগরিতে? ঠিক আছে, ইন কোয়াশ, কোন খেলাতে? কোয়াশ খেলাতে। আনসারটা হবে অনাহাত সিং। তোমরা এখানে দেখো অনাহাত সিং আন্ডার 20 যে উনি কাকে হারিয়েছেন? উনি মালেকা এল কারাশিয়াকে হারিয়ে পরাজিত করে এই খেতাবটি জিতেছেন। নেক্সট কোশ্চেন, দ্য গভর্নমেন্ট লঞ্চেস ইন্ডিয়াস ফার্স্ট অর্গানিক ফিশ ক্লাস্টার ইন ড্যাশ ড্যাশ ড্যাশ। কেন্দ্রীয় সরকার কোথায়
ভারতের প্রথম জৈব মাছের ক্লাস্টার চালু করেছে? আনসারটা হবে শেরেং ইন সিকিম। সিকিমের স্টেট হচ্ছে সিকিম, আর সিকিমের শেরেং ডিস্ট্রিক্টে এই প্রকল্পটা চালু করেছে। সেন্ট্রাল গভর্নমেন্টের প্রথম প্রকল্প, যে কারণে একটা ইম্পর্টেন্ট হতে পারে, ঠিক আছে। ইন্ডিয়ার সেন্ট্রাল গভর্নমেন্টের একটা ফার্স্ট চালু করেছে। সেটা কেউ চালু করেছে? কেন্দ্রীয় পশুপালন ও মৎস্যমন্ত্রী, ইউনিয়ন অ্যানিম্যাল হাজবেন্ডারি এবং ফিশারি মিনিস্টার রাজীব রঞ্জন সিং এই প্রকল্পটা উদ্বোধন করেছেন, লঞ্চ করেছেন, ঠিক আছে। জৈব মৎস্য ক্লাস্টার, আমরা ইংলিশে দেখতে পারো এখান থেকে অর্গানিক ফিশ ক্লাস্টার, ঠিক আছে। ভারতের প্রথম, সেই সূত্রে কিন্তু রাখতে পারে তোমাদের জন্য, কোশ্চেন হলেও হতে পারে। কেন্দ্রীয় মৎস্য এখান থেকে দেখতে পারো সিকিমের সোরেং জেলায় এটি করা হয়েছে। আর এর মাধ্যমে কী করা হবে? এই প্রকল্প লক্ষ্য বিশ্বজুড়ে পরিবেশ সচেতন বাজারে অ্যান্টিবায়োটিক, রাসায়নিক এবং কীটনাশক মুক্ত জৈব মাছ বিক্রি করা। আজকালকে যে মাছের মধ্যে যেরকম কীটনাশক বা রাসায়নিক বিভিন্ন জিনিস দিয়ে চাষ করা হয়, এরকম কোনো চাষ হবে না, জৈব পদ্ধতিতে চাষ করা হবে, তারই করা। আর এটি কোন প্রকল্পের অধীনে, কোন স্কিমের অধীনে এই প্রকল্পটা চালু করেছে যদি জিজ্ঞেস করে, তাহলে এখান থেকে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদা যোজনার আন্ডারে এটা চালু করা হয়েছে। হু হ্যাজ বিন ইলেক্টেড অ্যাজ প্রেসিডেন্ট অফ দ্য অ্যাথলেটিক ফেডারেশন অফ ইন্ডিয়া? ইম্পর্টেন্ট এমসিকিউ। ভারতের অ্যাথলেটিক ফেডারেশনের সভাপতি হিসেবে কাকে নির্বাচিত করা হয়েছে? আনসারটা হবে বাহাদুর সিং সাহু। যদি সব কিছু বলে দিয়ে বলে উনি কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন, তাহলে উনি শর্টপুট প্লেয়ার, গোল্ড মেডেলিস্ট, অলিম্পিয়ান, ঠিক আছে। এখান থেকে ডিটেলসটা দেখতে পারো। নেক্সট কোয়েশ্চেন, হু উইল অ্যাজিউম দ্য চেয়ারম্যান অফ ইসরো অ্যান্ড সেক্রেটারি অফ ডিপার্টমেন্ট অফ স্পেস অন 14th জানুয়ারি 2025? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট এমসিকিউ তোমাদের জন্য হবে, কারণ ইসরো একটা সাকসেসফুল অর্গানাইজেশন ভারতবর্ষের, যার খুব সুনাম, ইসরোর মাধ্যমে ভারতবর্ষের অনেক সুনাম হয়, ঠিক আছে। সেই একটা অর্গানাইজেশনের চেয়ারম্যান চেঞ্জ হতে যাচ্ছে, তো সেই সূত্রে কোশ্চেনটা ইম্পর্টেন্ট হতে পারে তোমাদের জন্য, ঠিক আছে। এখানে আনসারটা হবে ভি নারায়ণ, যিনি মহাকাশ গবেষণা কেন্দ্র, যে ইসরোর প্রধান চেয়ারম্যান এবং সেক্রেটারি হিসেবে নির্বাচিত হতে যাচ্ছেন, ঠিক আছে। এখান থেকে দেখেন এই হচ্ছে কেন্দ্রীয় মহাকাশ গবেষণা। উনি কাকে স্থলাভিষিক্ত করবেন, কাকে রিপ্লেস করবেন? এস সোমনাথন, যিনি বর্তমানে ইসরোর চিফ আছেন, উনি স্থলাভিষিক্ত করবেন। কাকে? এস সোমনাথন। তোমাকে কিন্তু কোশ্চেন ব্যাপারে জিজ্ঞেস করতে পারে, বর্তমানে বি ডি নারায়ণ ইসরোর মহাকাশ গবেষণা ইসরোর চেয়ারম্যান হয়েছে, তো ওনার আগে কে ছিল, তখন কিন্তু এস সোমনাথন বলতে পারবে। এই হচ্ছে বি নারায়ণ, ঠিক আছে। উনি বর্তমানে ইসরোর চিফ হতে যাচ্ছেন, তো ওনার ডিটেলসটা এখানে রেখেছি, তোমরা চাইলে দেখে নিতে পারো স্টপ করে। হুইচ কান্ট্রি উইল রিমুভ রেস্ট্রিকশন অন ইন্ডিয়ান নিউক্লিয়ার এন্টিটিস টু বুস্ট টাইজ? কোন দেশ সম্পর্ক জোরদার করতে ভারতীয় পারমাণবিক সত্তার উপর থেকে বিধিনিষেধ প্রত্যাহার করেছে? ভেরি একটা ইম্পর্টেন্ট এমসিকিউ হতে পারে, ঠিক আছে। আমেরিকা। আনসারটা হবে আমেরিকা। আমেরিকা রিসেন্টলি ভারতের উপর কিছু বিধিনিষেধ আরোপ করে রেখেছিল পারমাণবিক কার্যকলাপ। পারমাণবিক বলতে পরমাণু বোমার ক্ষেত্রে নয়, পারমাণবিক যে সিভিল নিউক্লিয়ার পাওয়ার, যেটা পারমাণবিক সৌর বিভিন্ন রকম এনার্জি সেক্টরে যে পারমাণবিক শক্তি ইউজ করে যে করা হয়, তার উপর একটা আমেরিকার একটা স্যাংশন ছিল, ঠিক আছে। স্যাংশনগুলি উঠিয়ে নেওয়া হয়েছে, এতে ভারতীয় কোম্পানিগুলি এখন কাজ করতে পারবে। তার চুক্তি হয়েছিল 2007 সালে, তোমরা নিচে স্ট্যান্ডার্ডে দেখো ব্ল্যাক করে দিয়ে দিয়েছি। 2007 সালে তৎকালীন জর্জ ডব্লিউ যে প্রেসিডেন্ট ছিল মার্কিন প্রেসিডেন্ট, ওনার সঙ্গে ভারত সরকারের একটা বেসামরিক পারমাণবিক চুক্তি কিন্তু স্বাক্ষর করা হয়েছিল, যেখানে তারা আদান প্রদান করবে, বিক্রি করবে ভারতীয় কোম্পানিগুলির কাছে ডেভেলপ করার জন্য, যে বেসামরিক ক্ষেত্রে পারমাণবিক মানে বিশ্ব সেক্টরটাকে ডেভেলপ করার ক্ষেত্রে একটা চুক্তি ছিল। তারা চুক্তির পরেও ইন্ডিয়ার উপর বিভিন্ন কোম্পানির উপর স্যাংশন লেগে দিয়েছিল। ওই স্যাংশনটা উঠিয়ে নেওয়াতে আগামী দিনে আমরা এই পারমাণবিক সিভিল নিউক্লিয়ার পাওয়ারে আমরা উন্নত করতে পারবো, ঠিক আছে। আমাদের কোম্পানিগুলি আমেরিকা থেকে হেল্প পাবে, আমেরিকার কোম্পানিগুলি থেকে যেন করা যায়, সেই সূত্রে একটা ইম্পর্টেন্ট এমসিকিউ তোমাদের জন্য হতে পারে। এখানে একটা কোশ্চেন তাড়াতাড়ি করে চলে গেলাম। এই যে প্রথম শ্রেণী যেটাতে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, যিনি এই কাজটা করেছেন, স্যাংশনটা উঠিয়েছেন, ঘোষণা করেছেন, তিনি হচ্ছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। তো তোমাদেরকে কিন্তু এটা নিয়েও কোশ্চেন করতে পারে, কে ডিক্লেয়ার করেছে বা মার্কিন নিরাপত্তা উপদেষ্টার নাম কি, কারণ উনি তো কারেন্ট অ্যাফেয়ার্স, উনি তো কারেন্ট বর্তমানে নিউজ পেপারে, তো সেই সূত্রে ওনাকে কিন্তু কোশ্চেন করতে পারে, জ্যাক সুলিভান, মনে রাখবেন নামটা, ঠিক আছে। তোমাকে এরকম করতে পারে যে মার্কিন কোন প্রতিনিধি জানুয়ারির শুরুর দিকে ভারতে ভিজিট করেছিলেন, এরকম কোশ্চেন কিন্তু দিতে পারে, তো তোমরা আনসার করতে পারবে জ্যাক সুলিভান। নেক্সট কোশ্চেন, হাউ মাচ উইল ফার্মার্স ইন তেলেঙ্গানা রিসিভড অ্যানুয়ালি পার একর আন্ডার দ্য রাইতু ভরসা স্কিম?
রায়তু ভরসা প্রকল্পের অধীনে তেলেঙ্গানার কৃষকরা প্রতি বছর প্রতি একর জমিতে কত টাকা পাবে? আনসারটা হচ্ছে 12,000 টাকা করে দেওয়া হবে সরকারের তরফ থেকে। আর এগুলি অকৃষি জমির ক্ষেত্রে প্রযোজ্য নেই। অকৃষি জমি এখানে বলতে কী কী দেওয়া আছে এখান থেকে একটু দেখে নিতে পারো। এগুলির ক্ষেত্রে এই টাকাটা দেওয়া হবে না, শুধু কৃষি জমির ক্ষেত্রে এই টাকাটা পাবে প্রতি একরে 12,000 টাকা। কোন সরকার দেবে? তেলেঙ্গানা গভর্নমেন্ট। নেক্সট কোশ্চেন, দ্য ওয়ার্ল্ডস ওল্ডেস্ট পার্সন তোমিকু ইতুকা according to Guinness World Records has died at the age of 116. What was the nationality of Tomiku Ituka? গিনিস বুক ওয়ার্ল্ড রেকর্ড অনুসারে বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি যিনি ছিলেন বর্তমানে তোমিকু ইতুকা, উনি 116 বছর বয়সে মারা গেছে। তোমিকু ইতুকা কোন দেশের ছিলেন জিজ্ঞেস করা হয়েছে, আনসারটা হবে জাপানিস। উনি জাপানের নাগরিক ছিলেন। উনি 1908 সালে জন্মগ্রহণ করেছিলেন। ঠিক আছে। কোন রিসার্চ অর্গানাইজেশন? জেরন্টোলজি রিসার্চ গ্রুপ অনুসারে উনি 117 বছর বয়সী মারিয়া ব্রানিয়াসের মৃত্যুর পরে, এর আগে ওনার আগে যে সবচেয়ে পৃথিবীর সবচেয়ে ওল্ড ম্যান ছিল সেটা ছিল মারিয়া ব্রানিয়াস। ঠিক আছে। ওনার মৃত্যুর পর ওনাকে গত বছর সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসাবে চিহ্নিত করা হয়েছিল। এখন আবার নেক্সট আরেকজনকে করা হবে। ঠিক আছে। পরের কোয়েশ্চনটা, দ্য 18th প্রবাসী ভারতীয় দিবস, ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট এমসিকিউ, এনআরআই ডে, নন রেসিডেন্ট ইন্ডিয়ান। ঠিক আছে। 18th প্রবাসী ভারতীয় দিবস will be held at Bhubaneswar in Odisha from the 18th January. Sorry friends, 8th January. What is the theme of the 18th প্রবাসী ভারতীয় দিবস? এখানে জিজ্ঞাসা 18তম প্রবাসী ভারতীয় দিবস 2025 উড়িষ্যার ভুবনেশ্বরে 4 জানুয়ারি থেকে অনুষ্ঠিত, সরি ফ্রেন্ডস 8 জানুয়ারি থেকে অনুষ্ঠিত হবে। এই 18তম প্রবাসী ভারতীয় দিবসের থিম কি? ঠিক আছে। এখান থেকে তোমরা দেখবে কি কততম প্রবাসী দিবস পালন করা হচ্ছে 2025-এ? 18তম। কবে থেকে চালু করা হচ্ছে? কবে থেকে হতে যাচ্ছে? 8 জানুয়ারি থেকে, মনে রাখবে। ঠিক আছে। 8 জানুয়ারি থেকে 10 জানুয়ারি পর্যন্ত 3 দিনের প্রবাসী কার্যক্রম এটা। ঠিক আছে। আর থিমটা হবে অপশান এ, দ্য ডায়াসপোরাস কন্ট্রিবিউশন টু এ বিকশিত ভারত, মানে একটি বিকশিত ভারতে প্রবাসীদের যে অবদান। প্রবাসী বলতে যারা বিভিন্ন ক্ষেত্রে কর্মক্ষেত্রে বিভিন্ন রকমভাবে দেশের বাইরে থাকেন এবং তাদের যে কন্ট্রিবিউশন। ঠিক আছে। এটাই হচ্ছে থিম। তো এখান থেকে তোমরা বাকি ডিটেলস দেখতে পারবে। উদ্বোধন করবে কে এই প্রোগ্রামটা? যদি জিজ্ঞেস করো প্রবাসী ভারতীয় দিবস কে উদ্বোধন করেছে, তাহলে সেটা হবে আমাদের প্রধানমন্ত্রী। এখানে হলুদ দেখো আমি ইয়েলো কালার দিয়ে মার্ক করে দিয়েছি। আর লাস্টের দিনটা দেখো সমাপ্তি অধিবেশন, যেটা 10 জানুয়ারি হবে। যদি কখনো তোমাকে জিজ্ঞেস করে যে সমাপ্তি অধিবেশনে সভাপতিত্ব কে করেছিলেন, তাহলে আনসারটা বলতে পারবে আমাদের রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু। ঠিক আছে। এখান থেকে দেখে নাও। নেক্সট কোশ্চেন। বন্ধুরা, কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন তৈরি করতে অনেকটাই সময় লাগে, অনেকটা সময় স্পেন্ড করতে হয়, অনেক ঘাটাঘাটি করতে, অনেক কিছু করতে হয়। আশা করবো তোমরা একটা লাইক দিয়ে অন্তত শেয়ার করে সাপোর্ট করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে। হু হ্যাজ ইনগ্রেটেড দ্য গান্ধী দর্শন আর্ট গ্যালারি অ্যাট রাজঘাট ইন নিউ দিল্লি? আরেকটা ইম্পর্টেন্ট এমসিকিউ হতে পারে। গান্ধী দর্শন আর্ট গ্যালারি কোথায় উদ্বোধন করা হয়েছে? নতুন দিল্লির রাজঘাটে। কে উদ্বোধন করেছেন? আনসারটা হবে লোকসভা স্পিকার ওম বিড়লা। ঠিক আছে। ওম বিড়লা এই গ্যালারিটা উদ্বোধন করেছেন। এখানে 80টিরও বেশি শিল্পী আলাদা আলাদা মহাত্মা গান্ধীর নানা রকম অনন্য এবং আধুনিক উপায় চিত্রিত করে তাদের শিল্প প্রদর্শন করেছেন। ঠিক আছে। এখান থেকে দেখতে পারো। নেক্সট, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ইন্ডিজেনাসলি ডেভেলপড পালস ডায়াগনস্টিক টুল দ্যাট বিকাম ইন্ডিয়াস ফার্স্ট আয়ুর্বেদিক মেডিকেল ডিভাইস টু গেট অ্যাপ্রুভেল ফ্রম সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন CDSCO? সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন থেকে অনুমোদন পাওয়ার পর দেশীয়ভাবে তৈরি পালস ডায়াগনস্টিক টুলের নাম কি? পালস ডায়াগনস্টিক টুল কি? সেটা হচ্ছে তোমার বডির মানে ভিতরগত সব কিছু পরিমাপের পর যে পালস রেট যেটা করে সেটাকেই পালস রেট যে নির্ধারণ করা হয় বডির কন্ডিশন উপর ভিত্তি করে, সেটাই বলা হচ্ছে এখানে। ঠিক আছে। সেটা দেখো ফার্স্ট আয়ুর্বেদিক মেডিকেল ডিভাইস, সেই সূত্রে কিন্তু কোশ্চেনটা ইম্পর্টেন্ট। ফার্স্ট আয়ুর্বেদিক মেডিকেল ডিভাইস হওয়াতে ইম্পর্টেন্ট, তাই তোমাদের জন্য এখানে রাখলাম। ডিভাইসটার নাম হচ্ছে নদী তরঙ্গিনী। এখান থেকে দেখতে পারো নদী তরঙ্গিনী কীভাবে কাজ করবে, কোথায় কোথায় কাজ করবে, কী কী বিষয়ের উপর কাজ করবে, তোমরা নিজেরও স্টপ করে দেখে নিতে পারবে। নেক্সট কোশ্চেন, ঋষি ধাওয়ান হ্যাজ অ্যানাউন্সড হিজ রিটায়ারমেন্ট রিসেন্টলি। হি ইজ রিলেটেড টু হুইচ স্পোর্ট? সম্প্রতি অবসরের ঘোষণা দিয়েছেন ঋষি ধাওয়ান। তিনি কোন খেলার সাথে জড়িত? আনসারটা হবে উনি ক্রিকেট প্লেয়ার। আরও বর্তমানে কিছু
রিসেন্টলি কিছু কিছু প্লেয়ার যারা রিটায়ারমেন্টে গেছেন তোমাদের জন্য রেখে দিলাম, তোমরা এখান থেকে ভিডিওটাকে স্টপ করে দেখে নেবে কোন দেশ কোন খেলার সঙ্গে জড়িত, ঠিক আছে। নেক্সট, হোয়ার হ্যাজ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাপ্রুভড দ্য এস্টাবলিশমেন্ট অফ এ মেমোরিয়াল ডেডিকেটেড টু ফর্মার প্রেসিডেন্ট প্রণব মুখার্জি। প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে উৎসর্গিত একটি স্মৃতিসৌধ স্থাপনের অনুমোদন কেন্দ্রীয় সরকার কোথায় দিয়েছে? ইম্পর্টেন্ট এমসিকিউ তোমার জন্য একটা হতে পারে। এটা হচ্ছে রাষ্ট্রীয় স্মৃতি কমপ্লেক্স রাজঘাট, দিল্লির যে রাজঘাট আছে রাজঘাটের রাষ্ট্রীয় স্মৃতি কমপ্লেক্সে এই স্মৃতিসৌধটা বানানো হবে, ঠিক আছে। এখানে দেখো তোমরা মোটা করে দিয়ে দিয়েছি, দেখো পয়েন্টগুলি। উনি কবে, ওনার রিলেটেড যদি কোশ্চেন করে উনি কবে ভারতবর্ষের কবে থেকে ওনার কবে যে রাষ্ট্রপতি ছিলেন কবে থেকে কবে পর্যন্ত, 2012 থেকে 2017 পর্যন্ত। তারপর তিনি 2009 থেকে 2012 পর্যন্ত অর্থমন্ত্রী ছিলেন কংগ্রেস সরকারের সময়, ঠিক আছে, ইউপিএ সরকার আমলে। তারপরে ইনি ভারতরত্ন পেয়েছিলেন কবে, উনি ভারতরত্ন পান 2019 সালে উনি ভারতরত্ন পেয়েছিলেন। প্রণব মুখার্জি যিনি 2000 সালে আগস্ট মাসে মারা যান। এই কোশ্চেনগুলি করতে পারে যদি ওনার রিলেটেড কোশ্চেন করা হয় তোমাদেরকে, ঠিক আছে। তো বন্ধুরা আজকের জন্য এটুকুই। কোশ্চেনগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। তোমরা প্লেলিস্ট চেক করবে আরও গত দিনের কারেন্ট অ্যাফেয়ার্সগুলির জন্য, তার প্লেলিস্ট আমি বানিয়ে রেখেছি, তোমরা গিয়ে দেখতে পারো। নমস্কার।